ভাগ্য কতটা নির্মম। আজ কি না আমার বাবা আমাকে টাকার জন্যে বিক্রি করে দিবে। হায় আল্লাহ, কি নিষ্ঠুর দুনিয়া তোমার। এর থেকে ভালো আমার নিয়ে যাও। জানি আমার বিশ্ব নবী বলে গিয়েছে, যেমন পরিস্থিতিতেই থাকি না কেন নিজের মৃত্যু কামনা যেন না করি। কিন্তু আল্লাহ যেখানে আমার বাপ আমায় বেছে দিচ্ছে অন্যের কাছে, সেখানে আমার কি বলার আছে? আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। এমন জঘন্য কাজ থেকে বিরত রাখো। আনিসা নিজের মনে মনে কথাগুলি বলে ডুকরে কেঁদে ওঠে। তার বাবা মাদকাসক্ত, যেমন তেমন নয়, খুব বেশি রকম, যাকে কি না বলে সব সীমার ঊর্ধ্বে। এই নেশার কারণে আনিসুর মিয়া তার সব সম্পত্তি বিক্রি করে দিয়েছে। বিঘা বিঘা জমি ছিল তার। নেশা আর জুয়া খেলায় সব শেষ করে দিয়েছে। অবশেষে তার সম্বল হল এই থাকার বাড়ি আর মেয়ে আনিসা। আনিসার মা 1 বছর আগে মারা গেছে। মা মরা মেয়ের উপর এখন নরপশু নিজের জোর খাটাচ্ছে। তাকে একজনের কাছে বিক্রি করে দিয়ে টাকা নিবে 1 কোটি। মা থাকলে হয়তো তার উর্ষের সন্তানকে এমন বিপদে ফেলতে দিত না। কিছু একটা করতি। মেয়ের দাম 1 কোটি। কম দাম নাকি? এমন মানুষ 1 কোটি কেন? 10,000 টাকা দিলেও হয়তো অমত করবে না মেয়ে দিয়ে দিতে। আনিসা ভাবছে কি করবে। বয়সও তার বেশি নয়, 18ও হয়নি। এই বছর এইচএসসি দিবে। সদ্য ফোটে ওঠা ফুলটাকে পরিপক্ক হওয়ার আগেই ঝরে যাওয়ার পরিকল্পনা করছে। তাও আবার জন্ম দেওয়া পিতা, যারই রক্ত বইছে তার শিরা উপশিরায়। সে ভেবে পায় না বাবা কি এমন হয়, যে কি না নেশা করবে বলে নিজের মেয়েকে বিক্রি করে দেওয়ার মতো জঘন্য কাজেও 2 বার ভাবেনি। আনিসা বাবার পায়ে ধরে অনেক কান্নাকাটি করেছে বার কয়েক। কোনো লাভ হয়নি। বারবার তাকে ফিরিয়ে দিয়েছে খারাপ কথা বলে। লাথি দিয়ে মাটিতে ফেলে দিয়েছে। তবুও আনিসা বারবার বাবার কাছে যাচ্ছে। যদি একটু দয়া হয় ওই নিষ্ঠুর মনে। আখেরে কোনো লাভই হল না। আনিসা সকাল থেকে কান্না করতে করতে জীবন যেন এখন তার দুর্ভিক্ষতে রূপান্তর হয়েছে। সেখানে আসার কোনো আলোই চোখে পড়ছে না। তবে কি বাবার দেওয়া জীবনই তাকে মেনে নিতে হবে? সকাল থেকে মুখে পানি পর্যন্ত নেয়নি মেয়েটা। মুখ শুকিয়ে পাণ্ডুর হয়ে গিয়েছে। চোখগুলি ফ্যাকাশে লাগছে, যেন রক্তবিহীন চক্ষু। আনিসার লাল চিকন ঠোঁটগুলিও শুকিয়ে সাদা হয়ে আছে। তার সেই ঝমকালো লাবণ্য এখন চেহারায় বিরাজ করছে না। করবেই বা কি করে? এমন অবস্থায় থাকলে কি আর রূপ লাবণ্য দেখা যায়? আনিসা এখন ঠিকমতো কান্নাও করতে পারছে না। শরীর খুব কাঁপছে। বসে থাকতেও বেশ কষ্ট হচ্ছে তার। তবুও শেষবারের মতো বাবার কাছে নিজের জীবনের এমন হাল যেন না হয় তার কথা জানাবে। হ্যাঁ, জানাবে। আনিসুর মিয়া মদ খেয়ে টাল হয়ে আছে। তার মদ খাওয়ার কোনো সময় লাগে না। সকালে দুপুরে বিকেলে রাতে যখনই মন চায় পানির মতো গলায় ঠেলে দেয়। রাত 7 বা 8টা বাজে। আনিসা সঠিক তা জানে না। এত কিছু জানার তার দরকার নেই। সে নিজের এক সুন্দর জীবন নিয়ে চিন্তিত, যা সবাই আশা করে, সবার কাম্য। আনিসা জানে না সে তেমন জীবন আদৌ পাবে কিনা। তবুও চেষ্টা করেই চলছে। আনিসা ধীর পায়ে বাবার দিকে এগিয়ে যায়। আনিসুর মিয়া তখন বিছানায় বসে হেলছে ঢুলছে আর গলায় পানির ন্যায় হারাম মদ গিলছে। আনিসা গিয়ে তার বাবার সামনে দাঁড়ায়। আনিসুর একবার দেখে আবার মদ পানে ব্যস্ত হয়ে যায়। সে গিয়ে তার বাবার পা জড়িয়ে ধরে। বাবা, আমায় দয়া করো তুমি। তোমায় আমি মানুষের বাসায় কাজ করে টাকা দিব। তবুও আমায় বিক্রি করে দিও না।
কথাগুলি বলতে আনিসার দম বন্ধ হয়ে আসছিল। খুব খারাপ লাগছিল, তবুও তাকে বলতে হবে, বাবা এমন করো না, আমি মাসে মাসে তোমায় টাকা দিব। আমার পড়ালেখা শেষ হয়ে গেলে চাকরি করে টাকা দিব। তবুও এমন করো না বাবা। মেয়ের কথা শুনে আনিসুর মিয়া মদ খাওয়া রেখে তার দিকে তাকায়। তুই টাকা দিবি? হ্যাঁ বাবা, আমি বাসায় কাজ করে তোমায় টাকা দিব। সেটা বহুত দেরি, মাসে মাসে। আর তোকে ওই মানুষটার কাছে দিল 1 কোটি টাকা পাবো একসাথে। আর মাসে মাসে দিল সারা মাস আমি মদ খাবো কি করে? জ্বালাতন করিস না তো সর। আনিসুর মিয়া মেয়েকে লাথি মেরে ফ্লোরে ফেলে দেয়। আনিসা তবুও আবার গিয়ে বাবার পা বুকের সাথে জড়িয়ে কান্না করে বলতে থাকে, বাবা এমন করো না, তোমার পায়ে পড়ি আমার বাবা, এমন করো না, এমন নিষ্ঠুর হইও না, দয়া করো আমার উপর। আনিসুর মদের ঘোরে এবার শক্তি আনিসাকে পা দিয়ে ঠেলে দেয়, যার ফলে আনিসা ঘাটের পাশে গিয়ে হুমড়ে পড়ে। কপাল ফেটে রক্ত পড়ছে মেয়েটার। বিরক্ত করিস না তো, আমায় ঠিকমতো খেতে দেয়। যা এখান থেকে, এত জ্বালাতন আমার ভালো লাগে না। আনিসুর মিয়া নিজের কথা শেষ করে আবার গলায় মদের বোতল ঠেলে দেয়। আনিসা কান্না করে করে ভাবতে থাকে, এই মানুষটা তো কারবালার ময়দানের সীমারের চেয়ে নিষ্ঠুর নির্দয়। এই মানুষকে বলার চেয়ে মরে যাওয়া ভালো। এমন নির্দয় মানুষ দুনিয়াতে আছে? আনিসা নিজের সাথে কথাগুলি বলে তার ঘরে চলে যায়। নিচে বসে ঘাটের সাথে মাথা হেলিয়ে দেয়। মাথাটা তার খুব ব্যথা করছে, ভার লাগছে, শরীরে শক্তি পাচ্ছে না, কপাল দিয়ে গরম রক্ত পড়ছে, চোখগুলি কেমন প্রদীপের মতো নিভে আসছে। আনিসা আর কিছু ভাবতে পারছিল না। শরীর ক্লান্ত, এত কান্না, খালি পেট, তার উপর কপাল দিয়ে রক্ত পড়ছে। আনিসা আর নিতে পারছিল না। ওভাবেই ফ্লোরে বসে ঘাটে মাথা হেলান দিয়ে চোখের পাতা নিভিয়ে নেয়। কতক্ষণ ঘুমাল তা সে জানে না, কিন্তু ঘুম ভেঙে গেল দরজায় কড়া নড়ার শব্দে। আনিসা উঠবার শক্তি পাচ্ছে না, তবুও উঠে। আনিসুর মিয়া মদ খেয়ে হয়তো শুয়ে আছে, তার হুঁশ নেই। আনিসা মাথার ওড়না টেনে আস্তে আস্তে গিয়ে দরজা খুলে দেয়। আসসালামু আলাইকুম ম্যাম। লোকটার কথা শুনে আনিসার খুব অবাক লাগে। কালো প্যান্ট, কালো কোট, কালো শু পরা এমন এক লোক তাকে ম্যাম ডাকছে, বিষয়টা তো অবাক হওয়ার মতোই। লোকটার হাতে একটা সুটকেস। আনিসা বুঝতে পারল এটা হয়তো তাকে নিয়ে যাওয়ার টাকা। আনিসা সরে আসে দরজা থেকে। লোকটা গিয়ে আনিসুর মিয়াকে ডেকে তুলে তার হাতে টাকা দেয়। আমি এখন আপনার মেয়েকে নিয়ে যেতে পারি? হুম, নিয়ে যাও। আনিসুর মিয়া মেয়ের দিকে তাকিয়ে বলে, যা মা, যা, উনার সাথে যা, ভালো থাকিস। কথা শেষ করেই আনিসুর মিয়া টাকায় হাত বুলাতে থাকে। ম্যাম চলুন, আমাদের দেরি হয়ে যাবে। আনিসা খুব অবাক হয়, ভীষণভাবে অবাক হয়। লোকটা এইভাবে কেন কথা বলছে তার সাথে? তাকে কিনে নিয়ে যাচ্ছে অথচ তাকেই ম্যাম ডাকছে। আনিসা কিছুই বুঝতে পারে না। ম্যাম চলুন। আসছি। ম্যাম, আপনার কোনো ড্রেস কিংবা কিছু নিয়ে যেতে হবে না। আনিসা কিছু না বলে লোকটাকে রেখে দরজা দিয়ে বের হয়ে যায়। লোকটা একবার আনিসুর মিয়ার দিকে তাকিয়ে আবার ছুটে চলে বাহিরে। গাড়ির সামনে গিয়ে পেছনের দরজা খুলে দিয়ে আনিসাকে বলে, ম্যাম উঠুন। আনিসা কথা না বাড়িয়ে উঠে বসে। তার অবাকের সীমা থাকছে না। লোকটার ব্যবহারে সে অবাক না হয়ে পারছে না। লোকটা তাকে 1 কোটি টাকা দিয়ে কিনে নিয়ে গেল অথচ তাকে ম্যাম বলছে, সম্মান দিচ্ছে।
আনিসার মাথায় কিছুই ঢুকছে না। সে চুপ করে বসে আছে। অবশেষে সেই অন্ধকার জীবনই তাকে পেতে হল। ভেবেছিল বোরকা পরে আসবে, কিন্তু তা আর করল না। কি হবে করে? এখন তার জীবন তো সাধারণভাবে চলবে না। অন্যের অধীনে থাকতে হবে। যে তাকে কিনে নিয়ে গেল, হয়তো ভালো কারণে নেয়নি। নিশ্চয় কারণটা হবে ভোগবিলাস। আনিসা ছোট, তবে এইটুক বুঝার মতো বয়স তার হয়েছে। আমাদের দেশের নির্দিষ্ট কিছু বয়সে সবার মাঝে কমন কিছু জ্ঞান স্বাভাবিকভাবে চলে আসে। আনিসা চুপ করে বসে আছে। কপালে রক্তের দাগ। ড্রাইভ করা লোকটা সামনের লুকিং গ্লাসের দিকে তাকিয়ে দেখল আনিসাকে। ম্যাম, আপনার বাবা বুঝি আপনায় মেরেছে? লোকটার কথায় রানী চুপ ছিল, কিন্তু মুখে তাচ্ছিল্যের একটা হাসি টেনে আনল। লোকটা কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, ম্যাম জানেন স্যার খুব ভালো মানুষ। আপনি তার কথা মতো চললে সে আপনায় হয়তো মাথায় করে রাখবে। যদিও আমি সবটা জানি না, কিন্তু এটা জানি স্যারের অবাধ্য হলে স্যার ভীষণ রেগে যায়, আর রাগ উঠলে যা খুশি করে। খুব রাগী তো স্যার, তাই। কিন্তু মানুষ ভালো। লোকটা কথা শেষ করে দম নেয়। আনিসা তবুও চুপ থাকে, কিন্তু সে বেশ বুঝতে পারে এই লোক তাকে কিনে নেয়নি, তাকে অন্য কেউ কিনেছে। যে এই লোকের স্যার, তাই হয়তো তাকে ম্যাম বলছে, সম্মান করছে। আনিসার আগ্রহ লাগে, তবুও মনের মাঝে ভয় কষ্ট লুকিয়ে থাকে। আনিসা ফের চুপ করে জানালার বাহিরে নজর দেয়। বাহির দৃশ্য দেখতে থাকে। অন্ধকার কালো শহরের মাঝে হয়তো ল্যাম্পপোস্টের আলো জ্বলছে, কিন্তু তার অন্ধকার জীবনে হয়তো আর আলো থাকবে না। আনিসার বুকের ভেতর এক অজানা কষ্ট আর ভয় পেতে রয়েছে। গাড়িটা বড় এক গেটের ভেতর দিয়ে বিশাল বড় এক প্রাসাদে গাড়ি ব্রেক নিল। লোকটা সিটবেল্ট খুলে গাড়ি থেকে নামে। তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয় আনিসার। উপর থেকে এক ছায়া মানব তাদের দেখছিল। আনিসা ভীত পায়ে নেমে যায়। মাথা বেশ উঁচু করে প্রাসাদ ন্যায় বাড়িটা দেখে নেয়। চারপাশের গাছে লাইট লাগানো। কি সুন্দর একটা বাড়ি। আনিসা ঘাড় গুড়িয়ে দেখছিল বাসাটা। আনিসা নামতেই ছায়া মানব হঠাৎ উধাও হয়ে যায়। ম্যাম আসুন। লোকটা আনিসাকে নিয়ে ভেতরে যাচ্ছে। আনিসা লোকটার পিছন পিছন তাকে অনুসর করছে। ইয়া বড় এক দরজা ঢেলে তারা ভেতরে গেল। ভেতরে গিয়ে আনিসা আরও অবাক হয়। সে কোথায় এলো? সত্যিই কোনো রাজপ্রাসাদে চলে এলো, নাকি কোনো রূপকথার দেশ এটা? এমন তো শুধু মানুষ মুভিতে কিংবা কল্পনায় দেখে। আনিসা মুগ্ধ হয়ে আশপাশ দেখছিল। চোখ তার ছানাবড়া হয়ে আছে। মানুষ কতটা শৌখিন আর বিলাসবহুল হলে এমন করে নিজের বাসা সাজায়, তা আনিসা হাড়ে হাড়ে দেখছে। লোকটা আনিসাকে সিঁড়ি দিয়ে উপরে নিয়ে যাচ্ছে। আনিসাও কথা না বাড়িয়ে তার পেছনে যাচ্ছে। এখানে বলার মতো তো তার কিছুই নেই। সে তো এখন নিতান্তই এক দাসী। লোকটা তাকে নিয়ে এক বিশাল ঘরের দরজা ঠেলে ভেতরে যেতে বলল। অথচ সে বাহিরে থেকেই ভেতরে কাউকে বলছে, স্যার নিয়ে এসেছি। হাতের একটা ইশারা পেয়ে লোকটা কোনো শব্দ ছাড়াই চলে যায়। এতক্ষণ আনিসা কিছুই খেয়াল করেনি, শুধু রুমের আশপাশ দেখছিল। এই রুমে থাকলেও মনে হয় জীবন সার্থক হয়ে যাবে। রুম দেখে এমনটাই মনে করছে আনিসা। কারো সারা শব্দ না পেয়ে আনিসা দরজার বাহিরে তাকায় লোকটাকে দেখার জন্যে। কিন্তু লোকটা তখন সেখানে ছিল না। তাই আনিসা আরও একটু এগিয়ে যায়।
সামনে পড়ে একজন পিছল ফিরে দাঁড়িয়ে থাকা মানব। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু সে একটা সাদা শার্ট পরে আছে। যতটা সম্ভব আনিসা বুঝতে পেরেছে মানুষটা প্যান্টের প্যাকেটে হাত দিয়ে পা একটু ফাঁক করে দাঁড়িয়ে আছে। শরীরের গঠন গাঠন মাশাল্লাহ লাগলো আনিসার। জিম বডি, শার্ট বেদ করে মনে হয় বের হয়ে আসবে। পিছন দেখেই আনিসার মনে হতে লাগলো এ যেন কোনো রাজপুত্র আর এটা তার রাজপ্রাসাদ। আনিসা অবাক হয়ে দেখছে আর ভাবছে, রূপকথার দেশে চলে এলো ও স্বপ্নে? ঘুম ভাঙলেই কি সবটা আগের মতো হয়ে যাবে? আনিসা এক নজরে দেখছে। হঠাৎ করেই মানুষটা আস্তে আস্তে তার দিকে ফিরল। আনিসার দম বন্ধ হয়ে আসছিল। এই মনে হয় তার হার্টবিল ফল হবে। এই বুঝি ভেতরের জান বের হয়ে আসবে তার। ড্যাবড্যাব করে দেখছে। তার ধারণা ভুল না, এই মানব যেন কোনো রাজপুত্র থেকেও বেশি। কি সুন্দর মুখ, কি সুন্দর চেহারা, চাপ দাড়ি, হালকা একটু লম্বা চুল পাম করা, হলকা লাল আভাযুক্ত ঠোঁট, যেন কমলা লেবু। কতটা সুদর্শন আর মোহনীয়। আনিসা এমন সুদর্শনে পুরুষ হয়তো এর আগে দেখেনি, কখনোই দেখেনি। কোনো ছেলের দিকে এভাবে তাকানোও হয়নি তার। বুকের ভেতর ধুকবুক করা স্পন্দন ক্রমশ বাড়ছে তার। মনে হচ্ছে হার্টবিট তার কাজ করার বন্ধের বদলে বাড়িয়ে দিয়েছে, যেন তার মৃত্যু হয়। লোকটা ধীর পায়ে তার দিকে এগিয়ে আসছে। আনিসাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। আনিসার দুধু আলতা গায়ের রঙের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। মাথায় ওড়না টানা অথচ চুল এলোমেলো। চিকন লাল টকটকে ঠোঁট পানসে বর্ণ ধারণ করেছে। ডাগর ডাগর চোখ, তার ঘন কালো পাপড়ি। এই মন মাতানো সুন্দরের মাঝে কপালে লেগে থাকা রক্ত, সব মিলিয়ে আনিসার দিকে তাকিয়ে আছে মানুষটা। খুব মনে ধরেছে তার। এক কথায় মনে গেঁথে গিয়েছে। মানুষটা একদম তার দিকে চলে এসেছে। আনিসার নিঃশ্বাস আরও বন্ধ হয়ে আসছে। শুকনো ঢুক গিলল। এতক্ষণ এক মোহের মাঝে ছিলেও এখন ভয় হচ্ছে। তবুও সে সেই মোহের রেশ পুরোপুরিভাবে ছেড়ে উঠতে পারেনি। আনিসা। মানুষটার মুখে তার নাম শুনে আনিসা বেশ অবাক হয়। এই লোক তার নাম জানে কি করে? পরক্ষণে সে ভাবে, হয়তো কিনে আনার আগে তার পিশাচ বাবার কাছ থেকে জেনেছে। আনিসা আর কিছু বলে না, তবে ভয় হয়। মানুষটা তার আরও কাছে চলে আসে, যাকে বলে খুব কাছাকাছি। আনিসা। এর অর্থ জানো? আনিসা অর্থ কুমারী। নামের সাথে পুরোপুরি মিল আছে। যাকে বলে পারফেক্ট। তোমার সর্ব অঙ্গে কুমারীর শ্রী দেখতে পাচ্ছি আমি। এ এক মোহ। চোখ ধাঁধালো সৌন্দর্য। সদ্য ফুটে উঠা এক ফুল। কথাটা শেষ করে মানুষটা হাত দিয়ে আনিসার চিবুক উপরে তুলে। মুহূর্তে আনিসা কেঁপে উঠে চোখ বন্ধ করে নেয়। দমটাও কেন যেন তার বন্ধ হয়ে আসছে। এই প্রথম কোনো পুরুষাঙ্গের সান্নিধ্যে আছে সে। আনিসা চাইলেও কিছু বলতে পারছে না। চুপ করে আছে। শ্বাসকষ্ট হচ্ছে তার। লজ্জা পেলে নারীদের রূপ খুলে যায়। ভয়ঙ্কর মাধুরী বিরাজ করে তখন তাদের। তুমিও সেই দলে। কথাটা শেষ করেই মানুষটা হাত সরিয়ে নেয়। আনিসা যেন হাফ ছেড়ে বাঁচে। কারো সান্নিধ্য অনুভব না করে চোখ মেলে তাকায়। কেউ নেই। আশপাশ তাকিয়ে দেখে মানুষটা ড্রয়ারে কিছু খুঁজছে। আনিসা চুপ করে দাঁড়িয়ে আছে। মানুষটা হাতে একটা বক্স নিয়ে আনিসার হাত ধরে টেনে সোফার কাছে নিয়ে যায়। ইশারা করে বসতে।
কিন্তু আনিসা তার দিকেই তাকিয়ে আছে। বসো এখানে। আনিসা কিছু না বলে বসে। মানুষটা বক্স থেকে স্যাভলন নিয়ে আনিসার কপালে লাগিয়ে দিচ্ছে। তারপর ছোট ব্যান্ডেজ লাগিয়ে দিতে দিতে বলল, শ্রেয়ান। আমি শ্রেয়ান চৌধুরী। কাউকে আমি আমার নাম ধরে ডাকার পারমিশন দেই না। তবে তুমি শ্রেয়ান বলেই ডাকতে পারো। শ্রেয়ান কথা শেষ করে আনিসার দিকে ঝুঁকে ব্যান্ডেজ লাগাতে থাকে। আনিসা বেশ বিস্মিত হয়। কাউকে নিজের নাম ডাকতে দেয় না, অথচ তার থেকে কত ছোট এক মেয়েকে বলছে তার নাম নিয়ে ডাকতে। কিন্তু কেন? আনিসা হিসাব বুঝতে পারে না। শরীরটা আনিসার ভীষণ খারাপ লাগছে। না খাওয়ার কারণে আরও ফুরবল লাগছে। শরীরে শক্তি আর যেন অবশিষ্ট নেই। যাও গিয়ে শুয়ে পড়ো। শ্রেয়ান কথাটা বলে চুপ মেরে যায়। আনিসা অস্বস্তি বোধ করে চুপচাপ বসে আছে। শ্রেয়ান তার দিকে একটু ঝুঁকে যায়। সোফায় এক হাত রেখে আনিসার মুখের কাছে গিয়ে বলে, মেয়ে আমার কথা নিবে না এত। যা বলি তাই করবে। কথা না মানলে শ্রেয়ানের রাগ তোমার মতো পিচ্ছি নিতে পারবে না। মাইন্ড ইট। যাও গিয়ে শুয়ে পড়ো ওখানে। শ্রেয়ান তার নিজের বিছানায় ইশারা করে। আনিসা আস্তে আস্তে উঠে দাঁড়ায়, কিন্তু তা আর পারে না। ধপ করে শ্রেয়ানের উপর জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে। শ্রেয়ান তাড়াতাড়ি করে আনিসাকে ধরে কোমর জড়িয়ে। আনিসার শুকনো মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর কোলে তুলে নিতে নিতে বলে, ও শিট, আমিও কি করে এমন ননসেন্সের মতো কাজ করলাম, হয়তো কিছু খায়নি। মুখ ঠোঁট দেখে তাই বোঝা যাচ্ছে। ডেমির বোকার মতো কাজ করলাম একটা। শিট। আনিসাকে শুয়ে দিয়ে শ্রেয়ান নিচে যায়। নিজ হাতে রান্নাঘরে গিয়ে স্যুপ বানায়। তার বাড়ির কাজের লোকের অভাব নেই। 6-7 জন আছে, কিন্তু শ্রেয়ান সবাইকে রাতে নিজ নিজ বাসায় পাঠিয়ে দেয়। এত বড় বাড়িতে সে একা থাকে। কাজের লোককে কল করে আসতে বললে আসে, না হলে সে রেস্টুরেন্ট থেকে খাবার এনে খেয়ে নেয়। কিন্তু এত রাতে রেস্টুরেন্ট বন্ধ। যদিও খোলা পায় তবে দেরি হবে। শ্রেয়ান আর না ভেবে আনিসার জন্যে স্যুপ বানাতে থাকে। এই প্রথম হয়তো সে রান্না করল অন্য কারো জন্যে। নিজের কিছু খেতে ইচ্ছে হলে নিজে বানিয়ে নেয়, না হলে রেস্টুরেন্ট আছে। কোনো দিন অন্য কারো পছন্দের জন্যে বা কোনো কারণে অন্যের জন্যে রান্না করেনি। এই প্রথম করল আনিসার জন্য। গরম স্যুপের বাটি নিয়ে উপরে নিজের রুমে যায়। আনিসাকে ডাকে। আনিসা মিটমিট করে তাকায়। আনিসাকে একটু উঁচু করে বালিশ পেছনে দেয়। বিছানার সাথে হেলান দিয়ে বসায়। হা করো। হা করতে বললাম। শ্রেয়ানের ধমকে আনিসা হা করে। শ্রেয়ান নিজ হাতে আনিসাকে সবটা স্যুপ খাইয়ে দেয়। আনিসা খুব বেশি চিন্তিত শ্রেয়ানের এমন কাণ্ডে। উনার মতো একজন লোক তাকে 1 কোটি টাকা দিয়ে কেনই কিনল? কিনল তো কিনল, তবে তাকে কেন? তার মতো একটা মেয়েকেই কেন? কি আছে তার শ্রেয়ানকে দেওয়ার মতো? যদি শরীর চায় তবে উনি চাইলে অনেক মেয়ের শরীর নিয়ে খেলা করতে পারে। সেটা অতি তুচ্ছ। তার রূপে হাজার হাজার মেয়ে চলে আসবে এক ডাকে। কিনে যদি আনলি তবে কিছু না করে এত যত্ন করছে কেন? আনিসা আর কিছুই বুঝে পায় না। তার মাথায় কিছুই ঢুকছে না। এত কিছু না ভেবে ঘুমিয়ে পড়ো। শ্রেয়ানের কথায় হা করে আছে আনিসা। লোকটা বুঝল কি করে সে ভাবছে? হয়তো তার চেহারা দেখে। আনিসা আর কথা বাড়ায় না, শুয়ে পড়ে। শ্রেয়ান তার দিকে একটু ঝুঁকে গায়ের উপর চাদর টেনে দেয়। চোখ বুজো। গুড নাইট।
শ্রেয়ান কথাটা বলে ব্যালকনিতে চলে যায়। সিগারেট ধরিয়ে টানতে থাকে। আনিসা একবার উকি দেয়, চাদর টেনে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু মনের মাঝে ভয় আশঙ্কা থেকেই যায়। রাত তখন 2টা। শ্রেয়ান ব্যালকনি ছেড়ে ভেতরে এলো। তার বিশাল বিছানায় আনিসা ঘুমিয়ে আছে। ঘুমন্ত আনিসাকে ঘুম কুমারী লাগছে। কি মায়া তার মুখে, মায়া যেন উপছে পড়ছে মুখশ্রী থেকে। শ্রেয়ান মোহ নিয়ে দেখছে তাকে। বিড়বিড় করে বলল, আনিসা, আমার নেশা তুমি। এই নেশা দুনিয়ার অন্য কোনো নেশা দ্রব্য দিয়ে কাটবে না। তোমার নেশা শুধু তুমি নামক নেশা দিয়েই কাটবে আমার। শ্রেয়ান ছোট থেকে একা থাকে। সেই 10 বছর বয়স তার যখন, তখন থেকে একা মানুষ সে। 10 বছর বয়সে সে তার মাকে হারায়। তার জন্যে তার বাবাই দায়ী। সেভাবে তার বাবা তার মাকে পরোক্ষভাবে খুন করেছে। বুঝবান হওয়ার পর থেকে সে দেখেছে তার মা বাবা কারণে অকারণে ঝগড়া করতে। ঝগড়ার এক পর্যায়ে দেখা যেত তার বাবা তার মাকে প্রচণ্ড রকমভাবে মারধর করত, জখম করে দিত। এমনও হয়েছে তার মা চোখে 9-10 দিন দেখতেই পেত না। এলোপাথারি মারার ফলে চোখের মাঝে বেতালা কিল ঘুষি দেওয়ার কারণে এতটাই ফুলত আর রক্ত জমা হয়ে যেত, যার কারণে তিনি চোখেই দেখতে পেতেন না। সেদিনও খুব ঝগড়া করেছিল, ভয়ঙ্করভাবে মেরেছিল। তারপর শ্রেয়ানের মা ঠিক করেই নেয়, আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে। আর সে দিনের পর থেকে বাবাকে শ্রেয়ান সহ্য করতে পারে না। মায়ের খুনি ভাবে। শ্রেয়ানের বাবা তার মাকে তেমন পছন্দ করত না, যার কারণে তার সাথে উঠতে বসতে লেগে যেত, রাগলে মারধর করত। এটা যেন রুটিন হয়ে গিয়েছিল। শ্রেয়ানের বাবা তার দ্বিতীয় স্ত্রীর সাথে বিদেশে অবস্থান করছে। মাঝে মাঝে তিনি শ্রেয়ানকে কল দেয়, কিন্তু সে ইচ্ছা করেই ধরে না। ধরলেও বাবাকে কথা শুনিয়ে বসে সে বিজি আছে। তারপর কল কেটে দিয়ে মায়ের স্মৃতিতে বিলীন হয়ে যায়। কখনো কখনো গগন ফাটানো চিৎকার দিয়ে কান্না করে। শ্রেয়ানের খরচ তার মায়ের ভাগে পাওয়া সম্পত্তি দিয়ে চলছিল। তার নানা ভাই মারা গিয়েছে আরও আগে। নানা ভাই তার মাকে যে সম্পত্তি দিয়েছিল তা এখন শ্রেয়ানের। বড় হয়ে নিজের চেষ্টায় এত বড় বিজনেসম্যান হিসেবে পরিচিত হয়েছে। দেশে বিদেশে এক নামে সবাই চিনে শ্রেয়ান চৌধুরী। ছোট থেকে একা থাকতে থাকতে আর নিজেই নিজের সাথে যুদ্ধ করতে করতে শ্রেয়ান এক রগজটা মানব। একঘেয়েও আর ভীষণ জেদি, খুব রাগীও বটে। একবার যেটা ঠিক করে সেটা করেই ছাড়ে। রাগ উঠলে সে নিজের মাঝে থাকে না। অফিসের সবাই তার রাগের জন্যে বাঘের মতো ভয় পায়। কাজের প্রতি বেশ মনোযোগী, তাই সব স্টাফ নিজের সবটা দিয়ে কাজ করে। না হলে চাকরি যেতে 1 মিনিটও লাগবে না। শ্রেয়ান খুব নেশা করে। এমন দিন তার যায় না সে নেশা করেনি। প্রতিদিন নেশা করে, কারণ বাধা দেওয়ার মতো কেউ ছিল না। নেশায় নিজেকে ডুবিয়ে রাখতে চায় সবটা সময়, যেন তার কষ্ট না থাকে জীবনে। তবে শ্রেয়ান চৌধুরী আজ ড্রিঙ্ক করেনি। করেনি বললেও ভুল হবে। করেছে, তবে এ নেশা অন্য নেশা। কুমারী আনিসা এর নেশায় মত্ত ছিল শ্রেয়ান। আনিসা ঘুমিয়েছে আর সারা রাত শ্রেয়ান বিছানার পাশে দাঁড়িয়ে দৃষ্টি নেশা করেছে। এক মনে ধ্যানে আনিসার দিকে তাকিয়েছিল। এ যেন তার কাছে দুনিয়ার সবচেয়ে বড় নেশা। এই নেশার কাছে বাকি নেশা দ্রব্য নগণ্য হতে অতি নগণ্য। শ্রেয়ান আনিসা নেশায় আসক্ত হয়ে পড়েছে, যার ফলে বাকি নেশা নেওয়ার কথা সে বেমালুম ভুলে বসে আছে। সারা রাত শ্রেয়ান আনিসাকে দেখছিল। এটাই নেশা, সবচেয়ে বড় নেশা। এই নেশা ধরলে ছাড়তে চায় না। রেশ যেন তার থেকেই যায়। এই নেশায় পড়ে গেলে মাতলামো করা ছাড়া কোনো উপায় থাকে না।
কারণ এই নেশা দুনিয়ার সেরা নেশার প্রথমতম জায়গায় বসে আছে। শ্রেয়ান আনিসা নেশায় ভূত হয়ে থাকলেও একবার তার কাছে যায়নি, ছুঁয়ে দেখেনি। তবে কপালের চুল, চিকন ঠোঁট আর চোখের ঘন কালো পাপড়ি তাকে খুব টানছিল। তবুও সে যেন নড়তে পারছিল না, ঠাই দাঁড়িয়ে শুধু দেখে যাচ্ছিল। আনিসার মুখে গরম রোদের ঝিলিক পড়তেই মিটমিট করে তাকায়, উঠে বসে শরীর মুচড়াতে থাকে। সামনে দেখা যাচ্ছে শ্রেয়ান দাঁড়িয়ে আছে, বিছানা পিছল করে বাহিরের দিকে তাকিয়ে আছে। কাচের দেওয়াল দিয়ে রোদ দেখা যাচ্ছে। সে মিষ্টি আভা দিয়ে সকলকে আরেকটা নতুন সকালের আগমনের জানান দিচ্ছে। শ্রেয়ান কাচের দেওয়ালে দেওয়া বড় পর্দা টেনে আনিসার দিকে মুখ ফিরে তাকায়। আনিসার চোখ আটকে আছে। ধাঁধালো ঝিলিক দিচ্ছে শ্রেয়ান। কাচের দেওয়াল থেকে রোদের সবটা আভা শ্রেয়ানের চারিপাশে বিরাজ করছে। শ্রেয়ান যেন অদ্ভুত এক শক্তির উৎস। মনে হচ্ছে তার শরীর থেকেই সূর্য কিরণ দিচ্ছে। মুখ যেন মোহনীয় লাগছে শ্রেয়ানের। শ্রেয়ান ধীর পায়ে আনিসার দিকে এগিয়ে এলো। উঠে ফ্রেশ হয়ে নাও, বের হব। আনিসা কিছু না বলে ড্যাবড্যাব করে দেখছে। পিচ্ছি কি বললাম, যাও রেডি হয়ে নাও। আনিসা কি বলবে? তার বলার কি আছে? ফ্রেশ হয়ে কোথায় যাবে? শ্রেয়ানের সাথে? শ্রেয়ান কি তাকে কোথায় নিয়ে মেরে ফেলবে নাকি অন্য কারো কাছে বিক্রি করে দিবে? এমন তো হয়েই থাকে। আনিসা, আনিসা। শ্রেয়ানের ঝমকালো কণ্ঠ শুনে আনিসা তার দিকে তাকায়। হোয়াট হ্যাপেন? আনিসা, আমি তোমায় কিছু বলছি তো। শ্রেয়ান দাঁত কিরিমিরি করে কথাটা বলে। ভয়ে আনিসা বলতে থাকে, আপনি আমায় কোথায় নিয়ে যাবেন? আমায় অন্য কারো কাছে বিক্রি। কথাটা শেষ হওয়ার আগেই শ্রেয়ান রাগে আনিসার দিকে তেড়ে যায়। আনিসা বিছানাতেই বসা ছিল। আনিসার দুই পাশে হাত রেখে শ্রেয়ান তার দিকে একটু ঝুঁকে দাঁত কিরিমিরি করে বলে, বিক্রি মাই ফুড। ফার্দার এটা যেন তোমার মুখ থেকে আমি না শুনি। মেয়ে, তোমায় আগেও বলেছি আমায় রাগ তুলাবে না। তার পরিণতি খুব একটা সহজ হবে না। তাই যা যা বলবো তাই করবে। কথাগুলি মনে রেখো। যাও ফ্রেশ হয়ে আলমারির থেকে বোরকাটা পরে রেডি হয়ে নাও। শ্রেয়ান গড়গড় করে কথাগুলি বলে ঘর থেকে বের হয়ে যায়। আনিসা ড্যাবড্যাব করে শুধু দেখে গেল। অনেকক্ষণ পর নিচ থেকে শ্রেয়ানের গলা শোনা যাচ্ছে। আনিসা, কে ডাকছে? আনিসা, আনিসা। আনিসা চুপ করে ঘর থেকে বের হয়। উপরে দাঁড়িয়ে নিচের দিকে দৃষ্টি দেয়। নিচে আসো। শ্রেয়ানের কথায় আনিসা চুপচাপ নিচে নামে। শ্রেয়ান একটা চেয়ার টেনে দেয়। বসো এখানে। আনিসা কথা অনুযায়ী বসে। এইগুলি খেয়া নাও। কি হলো? বললাম তো খেয়ে নিতে। আমার খিদে নেই। হোয়াট? আনিসা, আমার মাথা গরম করবে না। চুপ করে খেয়ে নাও। আনিসা ভাবতে থাকে, লোকটা পাগল টাইপ। খুব বেশি রগজটা আর রাগী। আনিসা তবুও চুপ করে বসে আছে। শ্রেয়ান আনিসার মুখ চেপে ধরে অন্য হাতে খাবার মুখে তুলে দেয়। আনিসা হা হয়ে আছে। একে একে 3 বার এমন করে খাবার তুলে দেয় আনিসার মুখে। আনিসা খেতে পারছিল না। মুখ ভর্তি খাবার। হঠাৎ বিষম খায়। শ্রেয়ান তাড়াতাড়ি করে পানির গ্লাস এগিয়ে ধরে আনিসার মুখের সামনে। আনিসা, আর ইউ ওকে? আনিসা, ঠিক লাগছে তো এখন? হুম। শান্তভাবে খেয়ে নাও তো পিচ্ছি। আনিসা ভয়ে ভয়ে মুখ নিয়ে তাড়াতাড়ি খেয়ে নেয়। তারপর শ্রেয়ান বলে, এবার যাও। আলমারি থেকে বোরকাটা নিয়ে পরে ফেলো। এভাবে তাকিয়ে আছো কেন?
কি ভাবছ? মেবি বোরকাটা কার, এটাই তো? শ্রেয়ান আনিসার মনের কথা বলায় সে অবাক হয়। আসলে এটা অনেক আগে কিনেছিলাম। কেন কিনেছিলাম মনে নেই। জাস্ট কিনতে মন চেয়েছিল তাই কিনেছিলাম। এর বেশি কিছু না। কারণ আমার বাসায় কোনো লেডি নেই। এখন থেকে শুধু তুমি থাকবে। আনিসা কি বলবে এখন? সে এখানে থাকবে কোনো কারণে? ভয় সরিয়ে সাহস নিয়ে বলেই দিল, আমায় কেন কিনে এনেছেন বলবেন? শ্রেয়ান যেন রেগে যায়। তার সহজ সরল চেহারাটা মুহূর্তেই কালো হয়ে যায়। বুঝাই যায় সে রেগে গেছে। দাঁত কিরিমিরি করে বলে, আমায় প্রশ্ন করছো তুমি? আনিসা শ্রেয়ান চৌধুরী কারো প্রশ্নের উত্তর দিতে বাধ্য নয়। এটা আমি পছন্দও করি না। এমন ভুল আর করো না। আর একটা কথা, কখনো বলবে না কিনার কথা। কথাটা প্লিজ ভালো করে মাথায় ঢুকিয়ে নাও। এখন যাও, যা বললাম তাই করো। আনিসা ভয়ে তাড়াতাড়ি উপরে চলে যায়। এমন মানুষের সাথে কি থাকা যায়? সাইকো টাইপের লোক। আনিসা আলমারি থেকে বোরকাটা হাতে নেয়। বেশ দামি বোরকা। নিচ থেকে শ্রেয়ানের গলা শোনা যাচ্ছে। তাই সে তাড়াহুড়া করছে। একটু পর নিচ থেকে শ্রেয়ান নিজেই উপরে চলে এলো। আনিসা তখন বোরকার স্কার্ফ পরে নিচে নামবে। শ্রেয়ান হা হয়ে দেখছে। সাদা বোরকা আর স্কার্ফ থেকে আনিসার ঘন কালো পাপড়ি যুক্ত চোখগুলি দেখা যাচ্ছে। আনিসার নেশা ভরা চোখ দেখেই শ্রেয়ানের অন্যরকম অনুভূতি হতে লাগল। শ্রেয়ান ঘোর লাগানো চোখ নিয়ে আনিসার দিকে এগিয়ে আসছিল। আনিসা এক অজানা ভয় আছে। বুকের ভেতর খুব ভয় লাগছে। শ্রেয়ান এইভাবে তার দিকে এগিয়ে আসছে কেন? সে খুব অস্বস্তি বোধ করছিল। শ্রেয়ান মৃদু পায়ে আনিসার খুব কাছে চলে এলো। আনিসার বুকে এক ভয় আরও বেড়ে গেল। সে শুধু শুকনো ঢোক গিলছে। শ্রেয়ান খুব কাছ থেকে আনিসাকে দেখছিল। আনিসার চিবুক উপরে তুললে আনিসা ভয়ে চোখ বন্ধ করে নেয়। শ্রেয়ানকে আনিসার খুব ভয় লাগে। লোকটা হুটহাট তার কাছে চলে আসে। ভয়ে তার আত্মা শুকিয়ে যায়। চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। শ্রেয়ান মোহ নিয়েই আনিসাকে দেখছে। হঠাৎ তার মুখ থেকে শুধু এটাই বের হয়ে এলো, নেশা। কথাটা শোনা মাত্র আনিসা চোখ মেলে শ্রেয়ানের দিকে তাকায়। শ্রেয়ান শুধু কাম বলেই আনিসার হাত ধরে টেনে নিচে নিয়ে যেতে লাগে। 4 আজ আর শ্রেয়ানের অফিস যাওয়া হলো না। বলতে গেলে সে ইচ্ছা করেই আজ অফিস যায়নি। কি করতে হবে শুধু ম্যানেজারকে বলে দিয়েছে কল করে। শপিং করে শ্রেয়ান দুপুরের খাবার নিয়ে বাসায় চলে এসেছে। তার নিজের জন্যে কিছুই কিনল না। যা কেনার এত এত কাপড় জুতা সব আনিসার জন্যে কিনেছে শ্রেয়ান। সারাটা শপিং করার সময় আনিসা শুধু শ্রেয়ানকে দেখেছে আর বিস্মিত হয়েছে। লোকটা মাঝে গভীরতা নামক জিনিসটা উপছে উপছে পড়ছে। মানুষটাকে দেখে কিছু বুঝার জো নেই। কেন তাকে ওই নরক থেকে এত দামে কিনে আনল? কেনই বা এত যত্ন নিচ্ছে, এত দামি দামি তার জন্যে জিনিস কিনছে? আবার বিক্রির কথা বললে তেলে বেগুনে জ্বলে ওঠে। শ্রেয়ান উপরের দিকে যেতে যেতে বলল, রুমে গিয়ে বোরকা খুলে ফ্রেশ হয়ে নিবে। আমি পাশের রুম থেকে ফ্রেশ হয়ে আসছি। শ্রেয়ান আনিসার কথার জবাব আশা না করেই উপরে চলে গেল। মেয়েটা বড্ড কম বলে আনিসা বোরকা খুলে ফ্রেশ হয়ে নেয়। শপিং থেকে কিনে আনা মেরুন রঙের ড্রেসটা পরে নেয়। তারপর ভেজা চুল ছেড়ে দিয়ে মাথার উপর ওড়না টেনে দেয়। ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। দমকা বাতাসে মাথায় দেওয়া ওড়নাটা বারবার খসে পড়ছে।
আনিসা বার কয়েক ওড়না টেনে দিয়েও এখন চুপটি করে দাঁড়িয়ে আছে। মাথায় ওড়না দেওয়ার কোনো তাড়া এখন তার নেই। লম্বা চুলগুলি কোমর ছাড়িয়ে আছে। ভেজা চুল দিয়ে টুপটুপ করে নিচে পানি পড়ছে। আনিসার ড্রেসটা কোমরের দিকে অনেকটা ভিজে আছে। শ্রেয়ান তাকে হঠাৎ খাবারের জন্যে ডাকতে এসে এই রকম পরিস্থিতির সম্মুখীন হল। বড্ড কাছে টানছে আনিসার লম্বা ভেজা চুল, তার উপর ভিজে যাওয়া ড্রেসটাও। কেমন ঘোর লাগানো দৃশ্য। শ্রেয়ান যেন নিজেকে সামলাতে পারছে না। চোখ ছানাবড়া হয়ে আছে। অন্যদিকে মুখ ঘুরিয়ে খুব লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে দেয়। ডান হাত দিয়ে কপাল ডলতে থাকে। তারপর মাথা এমনি ঝাঁকাতে থাকে। এ যেন এক মোহে পড়ে যাচ্ছে শ্রেয়ান। এই মোহে সম্পূর্ণ পড়ে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তার কাছে অধিক। আর সে এখন কোনো রকম দুর্ঘটনা ঘটাতে ইচ্ছুক নয়। সময় চাই। তাই নিজেকে ঠিক করে সামলে নেওয়ার চেষ্টাটুক করছে। কেউ একজন যে মোহতা মেয়ে আনিসার দিকে তাকিয়ে আছে তার সেদিকে খেয়াল নেই। শ্রেয়ানের গলা লেগে আসছিল। তবুও অস্পষ্ট কণ্ঠে বলল, আনিসা। শ্রেয়ানের টের পেয়ে আনিসা পিছন ফিরে দ্রুত মাথার উপর কাপড় টেনে নেয়। তার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আপনি কখন এলেন? তাড়াতাড়ি নিচে আসো, খাবে। শ্রেয়ান হনহন করে ঘর থেকে বের হয়ে এলো। আনিসার খিদে পেয়েছে, তাই সেও নিচে যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়ে নিল। টেবিলে আনিসা আর শ্রেয়ান মুখোমুখি বসে আছে। আনিসা মাথা নিচু করে আছে। শ্রেয়ান তাকে দেখছে। আগে খেয়াল না করলেও এখন শ্রেয়ান খেয়াল করছে ফর্সা গায়ে মেরুন রংটা আনিসাকে বেশ মানিয়েছে। বেশ লাগছে পিচ্চি আনিসাকে। টেবিলে এত এত খাবার রাখা। আনিসার সামনে ভাতের সাথে কি কি যেন প্লেটে সাজিয়ে রাখা আছে। আনিসা হয়তো এগুলি কোনো দিন দেখেওনি। কি নাম তাও জানে না। আনিসা ফ্যালফ্যাল করে দেখছে। তবে খাবারগুলি দেখতে তার লোভনীয় লাগছে। সাথে একটা ছুরি কাটা চামচ। আনিসা সেগুলির দিকেও তাকিয়ে আছে। ভাত কি কেউ কাটা চামচ ছুরি দিয়ে খায় নাকি? সে ভাবতে থাকে এ কেমন খাবার। আনিসার চাউনি দেখে শ্রেয়ান বুঝতে পারছে আনিসা এই খাবার আগে দেখেনি, তাই এমন করে তাকিয়ে আছে। শ্রেয়ান আনিসার ভাব দেখে মনে মনে হাসে। মুখেও ঠোঁট চেপে রেখেছে। আনিসার খুব খিদে লেগেছে, কি করবে কি বলবে শ্রেয়ানকে বুঝতে পারছে না। ওদিকে খিদের ট্রেন তো ছুটেই চলছে। আনিসা খিদের জোলায় কাপা হাতে ছুরিটা নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। কি করবে এটা দিয়ে, কিভাবে খাবে? আনিসা না পেরে ছুরিটা গোশতের উপর চালায়। কিন্তু সে পারছে না। কাটা চামচ নিয়ে গোশতের উপর বিধিয়ে দেয়। তা উপরে তুলে আবার দেখতে থাকে। আনিসার এই কাণ্ড দেখে শ্রেয়ান দাঁত বের করে ফিক করে হাসি দেয়। তবে তেমন কোনো শব্দ করে না। আনিসা হাত দিয়ে ভাত মুখে নেয়, তারপর কাটা চামচে বিধ করা গোশত টেনে ছিঁড়ে। শ্রেয়ান আনিসার দিকে তাকিয়ে হাসতে থাকে আর নিজের প্লেটে ছোট ছুরি দিয়ে গোশত আর মাছ পিস পিস করে কাটতে থাকে। আনিসা খাচ্ছে তো খাচ্ছে। এক সুদর্শন পুরুষ যে তার সামনে আছে তার দিকে তাকিয়ে আছে, সেদিকে তার খেয়াল নেই। সে হাত দিয়ে চামচে লাগিয়ে রাখা গোশত দাঁত লাগিয়ে খাওয়া শুরু করেছে। শ্রেয়ান কিছু না বলে আনিসার প্লেটটা হাত দিয়ে সরিয়ে নেয়। আনিসা ভয়ে শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে। শ্রেয়ান নিজের প্লেট আনিসার দিকে এগিয়ে দেয়। আনিসা মুচকি হাসে। আনিসা আবার খাওয়ায় মন দিল। শ্রেয়ান উঠে দাঁড়ায়। আনিসা খাওয়া রেখে তার দিকে তাকিয়ে থাকে। শ্রেয়ান অন্যদিকে তাকিয়ে দাঁত বের করে আসে। তারপর আনিসার দিকে তাকায়। আনিসা শ্রেয়ানের হাসিতে ফেঁসে গেছে।
শ্রেয়ানের হাসি দেখে সে হা হয়ে আছে। কি সুন্দর করে মানুষটা হাসতে জানে। শ্রেয়ান আনিসার দিকে একটু ঝুঁকে আনিসার ঠোঁটের কোণে লেগে থাকা ঝোলটা মুছে আবার নিজের জায়গায় বসে। আনিসা শ্রেয়ানের দিকে তাকিয়ে ঢুক গেলে। খেয়ে নাও। শ্রেয়ানের কথায় আনিসা সেই ঘর থেকে ফিরে শ্রেয়ানের দিকে তাকিয়ে ঘন চোখের পাপড়ি ফেলে তারপর চুপ করে খাওয়া শেষ করে নেয়। আমার পাশের রুমে গিয়ে শুয়ে ঘুমাও এখন। আনিসা, যাও। হুম। শ্রেয়ানের কথায় আনিসা চুপ করে সেই রুমে চলে যায়। কিন্তু তার ঘুম আসে না। ধীর পায়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে। তার মনে হাজার প্রশ্ন আর কষ্ট। মাকে যে তার খুব মনে পারছে। উনি কত ভালোবাসত তাকে। নরপিশাচ বাবাকে মনে পড়ছে তার। কিন্তু সে মনে কাড়তে চায় না। সেই মানুষটাকে একদম ভুলে যেতে চায় আনিসা, যে কি না টাকার জন্যে তাকে বিক্রি করে দিয়েছে অন্য এক লোকের কাছে। শ্রেয়ান, সেও বা কি চায়? তাকে কিনে এনে এত যত্ন করছে কেন? যেন কিনে আনেনি। খুব আপন মানুষ তার। মনে মনে শ্রেয়ানকে খুব ভালো লাগে আনিসার। কিন্তু রাগ? সে তো রেগে গেলে এক জটিল মানুষে পরিণতি হয়ে যায়। আনিসা। শ্রেয়ানের ডাকে সে পিছন ফিরে। আপনি? আসুন। বলতে বলতে একটু এগিয়ে আসে সে। যাই হোক, আনিসা পাখির মুখে বুলি ফুটেছে। তোমাকে না ঘুমাতে বলেছিলাম? আসলে ঘুম আসছিল না। ও, ওকে। তো এখানে দাঁড়িয়ে আছো কেন? এমনি। মন খারাপ? আনিসা ফ্যালফ্যাল করে শ্রেয়ানের দিকে তাকিয়ে আছে। তোমার মুখ দেখেই বোঝা যাচ্ছে তোমার মন খারাপ। না, আসলে মাকে মিস করছিলে তাই তো? হুম। মা মিস করার মতোই একজন। জানো, আমিও আমার মাকে মিস করি। খুব বেশি মিস করি। ঠিক কতটা বলে বুঝাতে পারবো না। আনিসার এখন মনে হল, সত্যিই তো উনার মা বাবা কোথায়? এত বড় বাড়িতে না আছে মা, না আছে বাবা, আর না অন্য কেউ একজন। এই বাড়িতে একা থাকতে উনার কি কষ্ট হয় না? আনিসা ভাবছে শ্রেয়ানকে কি জিজ্ঞেস করবে তার বাবা মা কোথায়? পরে যদি রেগে যায়? তাই আনিসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আনিসার পাশে ব্যালকনিতে গিয়ে শ্রেয়ান আকাশের দিকে মুখ করে আছে। মাকে আজ সে আসলেই খুব মিস করছে। নীরবতা ভেঙ্গে শ্রেয়ান আনিসার দিকে তাকিয়ে বলে উঠল, চুপ করে কি ভাবছ? এত বড় বাড়িতে আমি একা কেন থাকি? আনিসা অবাক হয়। মানুষের মনের কথা বলতে পারার অদ্ভুত এক ক্ষমতা আছে লোকটার মাঝে। আপনার মা বাবা নেই? মা নেই, বাবা থেকেও নেই। আনিসা ঠাই দাঁড়িয়ে আছে। থেকেও নেই মানে? কৌতূহল নিয়ে বলেই দিল, মানে মা মারা গেছে সেই আমি 10 বছরের সময়ে। বাবাকে হারিয়েছি তখন থেকেই। এমন না যে বাবা বেঁচে নেই। কথাটা শেষ করে শ্রেয়ান আনিসার দিকে তাকিয়ে মেকি এক হাসি দেয়। আনিসা বিষয়টা বুঝতে পারে না। শ্রেয়ান ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আনিসাও তার কাছে গিয়ে দাঁড়ায় রেলিং এ হাত রেখে। আপনার কথা আমি বুঝালাম না। বাবার ঝগড়া আর অশান্তির কারণে মা সুইসাইড করে। বাবা এখন তার নতুন ওয়াইফকে নিয়ে বিদেশ থাকে। তাই আমি একা, নিঃসঙ্গ একা জীবন কাটাই। শ্রেয়ানের কথাটা আনিসার বুকে লাগে। তার মানে তার মতোই শ্রেয়ানও কষ্টে আছে। লোকটার তো আরও বেশি কষ্ট। এত বড় হয়েছে বাবা মা ছাড়া। শ্রেয়ান রেলিং এ রাখা আনিসার হাত নিজের হাতের মুঠোয় নেয়। আকাশের দিকে তাকিয়ে করুণ সুরে বলে, কেউ নেই।
আমার কেউ না, আমি একা, বড্ডা একা। আনিসার ভেতরে কেমন কেমন লাগে, শরীর কেমন হিম শীতল হয়ে আসছে। একে তার হাত একটা ছেলের মুঠোয়, আরেক হল শ্রেয়ানের করুণ মাখা কষ্টের কথায়। ভেতরে কিছু হচ্ছে, আনিসা তা বুঝতে পারছে। শ্রেয়ানের কল বেজে উঠলে শ্রেয়ান আনিসার হাত ছেড়ে দেয়। তুমি থাকো, কিছু লাগলে আমায় ডাক দিবে, আসছি। শ্রেয়ান ফোন রিসিভ করে কথা বলতে বলতে চলে গেল। আনিসার শরীরটা ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে, তাই সে বিছানায় চলে যায়। শ্রেয়ানের ডাকে তার ঘুম ভাঙ্গে সন্ধে 7টায়। আনিসা, আনিসা তাড়াতাড়ি নিচে এসো, নাস্তা খাবে। আনিসা উঠে হাত মুখগুলি ধুয়ে নেয়। নিচ থেকে শ্রেয়ানের আবার ডাক শোনা যায়, তাই হাত মুখ না মুছেই নিচের দিকে ছুটে। আনিসা তাড়াতাড়ি করতে গিয়ে হুড়মুড়িয়ে শ্রেয়ানের উপর গিয়ে পড়ে। শ্রেয়ান তখন সিঁড়ির ধারেই দাঁড়িয়ে আনিসাকে ডাকছিল। আনিসা ছুটে আসতে গিয়ে পায়ের সাথে পা বাড়ি খেয়ে গিয়ে পড়ে শ্রেয়ানের উপর। হঠাৎ তার উপর আনিসা চলে আসায় সে একটু বেতাল হয়ে যায়, যার ফলে আনিসাকে নিয়ে কয়েক পা পিছনে চলে যায়। আনিসা ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। আস্তে করে চোখ খুলে দেখে শ্রেয়ান মাতাল করা চাউনি দিয়ে আবদ্ধ করে রেখেছে তাকে। শ্রেয়ান মারাত্মক মোহে পৌঁছে গিয়েছে। আনিসার মুখের উপর গোটা গোটা পানির কণা লেগে আছে। ঘন কালো চোখের পাপড়িগুলি পানিতে এক হয়ে মিশে আছে। আনিসার সামনের ভেজা চুলগুলি কপালে ঠাই হয়ে আছে। ঠোঁট কাঁপছে। ভয়ার্তক মুখখানি শ্রেয়ানের বুকে ঝড় তুলে দিচ্ছে। আনিসা শ্রেয়ানের এই চাউনি দেখে চুপ করে আছে। ধুকবুক স্পন্দন হচ্ছে। শ্রেয়ান কি করবে বুঝে পায় না। নিজেকে সামলে রাখাটা তার খুব দায় হয়ে দাঁড়িয়েছে। তার বুকে হাজারো ইচ্ছে উকিঝুঁকি দিচ্ছে। পরক্ষণে মনে একটাই কথার উদয় হল, একটা অবিবাহিত মেয়ের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু করা ঠিক হবে না। শ্রেয়ান আনিসাকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়ায়। দ্বিধাদ্বন্দ্ব নিয়ে বলল, আনিসা, আর ইউ ওকে? হুম, চলো খাবে। শ্রেয়ান আর আনিসা নাস্তা করে নেয়। আনিসা টিভিতে কার্টুন দেখছিল, আর শ্রেয়ান ল্যাপটপে কাজ করছিল। আনিসা একা একাই মিটিমিটি হাসছে। শ্রেয়ান আর চোখে সেই মুক্ত ঝরা হাসি দেখছে। মেয়েটার মাঝে আসলেই নেশা আছে, না হলে বারবার টানে কেন তাকে? এতটা কি অন্য কেউ টানে? নিজেই কথাটা ভেবে শ্রেয়ানের রাগ হয়। না, আর কারো নয়। ওর মাঝে শুধু শ্রেয়ানের বিচরণ চলবে, শুধু শ্রেয়ান চৌধুরীর। রাতে খাবার খেয়ে দুজন দুই রুমে চলে যায়। শ্রেয়ান তার নিজের রুমে আর আনিসা শ্রেয়ানের পাশের রুমে। রাত তখন 12টা বাজে। আনিসার দরজায় টোকা পড়ে। আনিসা ভয় পেয়ে যায়। সে সজাগ ছিল, চোখে ঘুম নেই, তাই ব্যালকনিতে ছিল। এই বাড়িতে তো সে আর শ্রেয়ান ছাড়া কেউ নেই। এত রাতে শ্রেয়ান ছাড়া আর কেউ ডাকবে না তাকে, এটাই স্বাভাবিক। আনিসার ভয় বাড়তে থাকে। এত রাতে শ্রেয়ান তাকে ডাকবে কেন? আনিসা কাপা হাতে দরজা খুলতেই শ্রেয়ান তার উপর এসে পড়ে। শ্রেয়ান ড্রিঙ্ক করেছে, আনিসা বেশ বুঝতে পারছে। তার উপর শ্রেয়ান এইভাবে পড়ায় আনিসার অস্বস্তি হচ্ছে, আবার বেশ ভয়ও লাগছে। আনিসা শ্রেয়ানকে নিজের থেকে সরানোর চেষ্টা করছে, কিন্তু শ্রেয়ান তো তাকে ঝাপটে ধরে রয়েছে। আনিসা কিছুই বুঝতে পারছে না, কি করবে এখন। তবুও ধাক্কা দিয়েই যাচ্ছে শ্রেয়ানকে। জোরসে এক ধাক্কা দিয়ে আনিসা শ্রেয়ানকে দূরে সরায়। শ্রেয়ান বেতাল হয়ে দূরে ছিটকে যায়। আপনি এখানে কেন? আপনি মদ খেয়েছেন? ইস, হোয়াটস ইউর প্রবলেম? মানে আপনি নেশাখোর?
আমি নেশাখোর। আমি শুধু তোমার নেশা নিতে চাই। শুধু তোমার নেশা। আনিসা বাকরুদ্ধ হয়ে শুধু শুনছে। লোকটা কি বলছে? নেশার ঘোরে বলছেটা কি উনি? আনিসা নেশাখোর মানুষকে অপছন্দ করে, বড্ড অপছন্দ করে। শ্রেয়ানকেও বড্ড অপছন্দ করতে চাইছে, কিন্তু কেন যেন পারছে না সে। তবুও তার ভালো লাগছে না এখন। আনিসা প্লিজ, আমি তোমার নেশা চাই। প্লিজ। কি বলছেনটা কি? আপনি আপনার রুমে যান। নো। কাল কথা হবে। আপনি যান। শ্রেয়ান নেশার ঘোরে আনিসার কাছে আসে। আনিসার দুই বাহু ধরে শক্ত করে। আনিসা, তুমি আমার নেশা। দুনিয়ার সবচেয়ে বড় নেশা তুমি আমার। আনিসা হা হয়ে আছে। চুপ করে শ্রেয়ানের চোখের দিকে তাকিয়ে আছে। শ্রেয়ানও আনিসার দিকে এগিয়ে যাচ্ছে। নেশার মাঝে থেকেও শ্রেয়ান আনিসাকে ছেড়ে দিয়ে দূরে চলে যায়। আনিসার হাত টেনে আনে বিছানার দিকে। আনিসাকে বিছানায় এনে বসায়। তারপর ধপ করে আনিসার কোলে মাথা রেখে শুয়ে পড়ে গুটিসুটি হয়ে। শ্রেয়ানের এহেন কাজে আনিসা বেশ হতবাক। আনিসার হাতটা শ্রেয়ান নিজের মাথার নিচে দিয়ে শুয়ে আছে। হাত শক্তি আঁকড়ে ধরে রেখেছে। হঠাৎ শ্রেয়ান হুহু করে কেঁদে উঠে। আনিসার কোলে শুয়ে আনিসার হাতটা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। প্লিজ, আমায় ছেড়ে যেও না। আমি বাঁচব না। প্লিজ। এমন কথা বলছে আর শ্রেয়ান কান্না করছে। বারবার ছেড়ে না যাওয়ার কথা বলে আনিসার হাত আরো শক্তে জড়িয়ে ধরে কাঁদছে মানুষটা। লোকটার মাঝে গভীরতায় টুইটুম্ভুর। আনিসার কেমন লাগছে? নিসঙ্গতা থেকে কথাগুলি বলছে নাকি উনি তাই ভাবাতে থাকে আনিসাকে? শ্রেয়ানের প্রতি বড্ড টান অনুভব করছে। বড্ড মায়া লাগছে আনিসার। অদৃশ্য এক অজানা টান যেন আনিসার হচ্ছে শ্রেয়ানের জন্যে। আনিসা পলকহীন দেখে চলছে শ্রেয়ানকে। মানুষটা আসলেই মোহনীয়। একজন পুরুষকে এইভাবে কখনোই দেখা হয়নি আনিসার। আনিসা শ্রেয়ানকে ঘুটিয়ে ঘুটিয়ে দেখতে লাগল। কিন্তু শ্রেয়ানের এই মদ খাওয়াটা আনিসার বেশ রুচিতে লাগে। বিষয়টা তার একদমই ভালো লাগেনি। তবুও যেন সে শ্রেয়ানের মাঝে কিছু একটা খুঁজে চলছে। 6 সকালের ঘুম ভাঙ্গতেই শ্রেয়ান মিটিমিটি তাকায়। চোখ মেলে দেখতে পায় আনিসার মুখটা। খাটে হেলান দিয়ে বসে ঘুমাচ্ছে। তার এক হাত শ্রেয়ানের মাথার নিচে, আরেক হাত মাথার উপরে। শ্রেয়ান এবার খেয়াল করল সে আনিসার রুমে। বড় কথা, আনিসার কোলে শুয়ে আছে। তার মানে সারা রাত সে এখানেই ছিল। কাল রাতে খুব বেশি ড্রিঙ্ক করেছিল। আনিসার মুখ চোখের সামনে ভাসছিল আর একটা একটা গ্লাস শেষ করছিল সে। তারপর কি হয়েছিল তার মনে নেই। তবে কি আনিসার সাথে কিছু? শ্রেয়ান কিছু একটা ভেবে তাড়াতাড়ি করে উঠে যায়। তারপর খেয়াল করে দেখে না সবকিছু ঠিকঠাক আছে। কিছু অগোছালো নেই। এটা দেখে শ্রেয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। তারপর তার নজর যায় আনিসার দিকে। বিছানার মাথায় কিভাবে হেলান দিয়ে ঘুমিয়ে আছে। তার জন্যে হয়তো ভালো করে ঘুমাতেও পারল না সারা রাত। শ্রেয়ান হা হয়ে দেখছে। বেশ বিস্মিত লাগছে আনিসাকে। শ্রেয়ান আনিসার দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর আলতো হাতে আনিসাকে বিছানায় শুইয়ে দেওয়ার ব্যবস্থা করে। শ্রেয়ান আনিসার পাশে এক হাত রেখে তার দিকে ঝুঁকে বসে আছে। চোখের পাতা না পড়া দৃষ্টি দিয়ে দেখছে। আনিসা একটু নড়েচড়ে শুয়ে শ্রেয়ানে হাত গলার সাথে মিশিয়ে ধরে। শ্রেয়ান জানে এটা সে ঘুমের ঘোরে করেছে। তবুও তার মাঝে এক অন্যরকম রোমাঞ্চকর অনুভূতি জাগে। আনিসার দিকে তাকিয়ে ঠোঁট উল্টে হাসি দেয়। হঠাৎ আনিসা হুড়মুড়িয়ে ওঠে। শ্রেয়ানের থেকে দূরে গিয়ে জড়সড় হয়ে বসে পড়ে।
আনিসার ভয় পাওয়া দেখে শ্রেয়ান বলল, চিল, আমি অন্য কেউ নয়, ঘাবড়িও না। শ্রেয়ান একটু চুপ থেকে আনিসার দিকে তাকিয়ে বলল, ওকে, তুমি ঘুমাও, আমি চলে যাচ্ছি। শ্রেয়ান চুপচাপ চলে যায়। আনিসা ভয়ে গুটিয়ে পড়ে চোখ মেলে শ্রেয়ানকে দেখে ভয়ে সে লাফিয়ে উঠেছিল। শ্রেয়ান এলোমেলো চুল নিয়ে হাই তুলতে তুলতে নিচে নামছিল। হঠাৎ কেউ একজন তাকে ঝাপটে ধরে। শ্রেয়ান অবাক হয়, ভালো করে চোখ মেলে দেখে এনা। শ্রেয়ানের রাগ হয়, মনে হলো দিনটাই নষ্ট হয়ে গেছে। এনা ঝাপটে রেখেছে শ্রেয়ানকে, আর শ্রেয়ান বারবার এনার থেকে দূরে যেতে চাইছে। তবুও এনা জড়িয়ে ধরছে। হচ্ছে কি এনা? ছাড়ো। এনা, ছাড়তে বললাম তো। না, ছাড়ব না। দুজনের কথা কাটাকাটি শুনে আনিসা নিজের রুম থেকে চোখ ডলতে ডলতে এলো। এসে দেখে ড্রয়িং রুমে দুজন জড়িয়ে দাঁড়িয়ে আছে। তা বললে ভুল হবে, আনিসা দেখতে পাচ্ছে শ্রেয়ান ছাড়াতে চাইছে, কিন্তু মেয়েটা নির্লজ্জের মতো জড়িয়েই রেখেছে। আনিসা চুপ করে দাঁড়িয়ে আছে, চোখের পাতাও ফেলছে না। তবে কোথায় একটা তার বড্ড টান পড়ছে। কোথাও যেন তীব্র একটা কষ্ট উকি দিচ্ছে। লিভ মি এনা। হোয়াট আর ইউ ডুইং রাবিশ? জাস্ট লিভ মি। শ্রেয়ান এক ঝাটকায় এনাকে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এনা বেহায়ার মতো হেসে আবার কাছে আসতে চাইলে তার চোখ যায় আনিসার দিকে। এলোমেলো আনিসাকে দেখে তার রাগ ওঠে। শক্ত গলায় বলে, শ্রেয়ান, ওকে? এনার কথায় শ্রেয়ান পিছন ফিরে। ছলছল চোখে আনিসা দাঁড়িয়ে আছে। হু ইজ শি? শ্রেয়ান, তুমি আমায় প্রশ্ন করছ? তুমি জানো না প্রশ্ন শুনতে আমার ভালো লাগে না? আর তুমি বেশ জানো এটাতে আমি রেগে যাই। প্লিজ টেল মি শ্রেয়ান, হু ইজ শি? এনা চিৎকার দিয়ে কথাটা বললে শ্রেয়ান শান্ত গলায় বলে, শি ইজ মাই ডিয়ার। ইজ দ্যাট ক্লিয়ার? নাও গো। হোয়াট আর ইউ সেইং নাও শ্রেয়ান? ইউ ডোন্ট নো আই লাইক ইউ। লাভ ইউ শ্রেয়ান। কথাটা এনা শ্রেয়ানের কাছে এসে তার বুকের টি শার্টটা জড়িয়ে ধরে বলল। এনার কথাগুলি আনিসার মরিচ লাগছিল, যেন তীরের মতো তার মাঝে বিঁধছিল। স্তব্ধ হয়ে শুধু দেখছিল আর শুনছিল। বড় কথা, ভেতরটা কেন যেন তার খুব জ্বলছিল। এবার শ্রেয়ান ভীষণ রেগে যায়। এনার থেকে নিজের টি শার্টটা ছাড়িয়ে এনাকে ধাক্কা দিয়ে সরিয়ে জোরে বলে ওঠে, আর ইউ ক্রজি এনা? আই হেট ইউ। প্লিজ লিভ মি। লিভ মি এলোন। নাও গো। এনা জানে শ্রেয়ান রেগে গেছে। রাগলে কি করে তাও জানে। শ্রেয়ানকে না রাগিয়ে এনা আনিসার দিকে রাগী লুক দেয়। তারপর কান্না করতে করতে চলে যায়। শ্রেয়ান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পিছন ফিরে আনিসার দিকে তাকায়। আনিসার চোখ পানিতে ঝলঝল করছিল। শ্রেয়ান কিছু না বলেই উপরে উঠে যায়। আনিসার বড্ড খারাপ লাগে। তখন এনার সাথে শ্রেয়ানকে দেখে আনিসা যেন পুড়ে যাচ্ছিল। আর এখন শ্রেয়ান তাকে একটি কথাও না বলে চলে যাওয়াতে ভেতরটা তার খা খা করছে। এক অন্যরকম কষ্ট লাগছে বুকের গহীনে। শ্রেয়ান যদি একটু কিছুও তাকে বলতো, যদি এটাও বলতো, ফ্রেশ হয়ে নাও ব্রেকফাস্ট করবে, তবুও যেন আনিসা একটু শান্তি পেত। মনটা একটু হলেও ভালো হতো। কিন্তু এখন যে বড্ড পড়ছে। অশান্ত হয়ে উঠেছে তার মন। শ্রেয়ান চুপ করে ওয়াশরুমে ঢুকে যায়। তখন আনিসার টলমল করা চোখগুলির দিকে তাকালে তার বুকটা ধক করে ওঠে।
বুকের বা পাশের মাংসপিণ্ডটায় বড্ড টান লাগে। সেখানে চিন চিন করা একটা কষ্ট পায় শ্রেয়ান। সেই কষ্টটায় শ্রেয়ান কথা বলতে পারছিল না। তার গলাটাও কেমন ট্রাফিক জ্যামের মতো হয়ে গিয়েছিল আনিসার চোখ দেখে। তাই একটা শব্দ করতে পারল না। কথা না বের করে চলে এসেছে। মনটা তার সাগরের পানির মতো উতালপাতাল করছে। শ্রেয়ান শাওয়ারের নিচে 2 হাত দেওয়ালে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। দেওয়ালে 2 হাত দিয়ে মাথা নিচু করে আছে। ঘাড়ে মাথায় পড়া পানিগুলি টলটল করে বেয়ে গড়িয়ে পড়ছে নিচে। শ্রেয়ান মনে মনে ভাবছিল, আনিসার চোখে জমে থাকা পানিগুলিও কি এইভাবে গড়িয়ে পড়ত যদি সুযোগ পেত? তবে কি টলটল করে গড়িয়ে পানি পড়ার সুযোগটা পায়নি? নাকি পর্যাপ্ত পানি ছিল না? কিন্তু যতটুক পানি ছিল তার কারণ কি? এনাকে দেখে? নাকি এনাকে আমার সাথে দেখে? বুঝতে পারছি না। কিন্তু এটা স্পষ্ট তার চোখের মাঝে কিছু ছিল। হয়তো আনিসা তোমারও কি নেশা হয়ে গেল নাকি শ্রেয়ান? আনিসা গিয়ে দরজা বন্ধ করে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। বুকের গভীরটা টকবক টকবক করছে। শরীরটাও ক্লান্ত লাগছে খুব। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে আনিসা মনে মনে বলতে থাকে, লোকটা আমায় কেন কিনে আনলো? যা ভেবেছিলাম তা তো নয়। আমার কাছে আসারও চেষ্টা করেনি। না করেছে আমার সাথে কোনো রকম জোর। তাহলে কোনো কারণে আমার দাম 1 কোটি টাকা দিল? উনি আমাকে কিনেছে ধরতে গেলে উনি আমার মালিক। উনার সব কথা শুনতাই এখন আমি বাধ্য। উনি যদি আমার সাথে জোর করেই কিছু করতে চায়, না চাইলেও আমি সব বিসর্জন দিতে বাধ্য। কিন্তু উনি তো তাও করে না। আমাকে কাছের একদম নিজের মানুষের মতো করে যত্ন করে রাখছে। নাকি? আনিসা আর কিছু ভাবতে পারল না। দরজার ওপারে শ্রেয়ানের ডাক পড়ল। আনিসা কে ডাকছে? অন্য সময় হলে হয়তো আনিসা শ্রেয়ানের ডাকে সাড়া দিত, কিংবা দরজা খুলে তার সামনে যেত, তার নেশাভরা চোখের দিকে তাকাত। কিন্তু এখন তার একটু ইচ্ছা করছে না এসবে। ওদিকে শ্রেয়ান ডেকেই চলছে, আনিসা আনিসা। আনিসা শুনতে পাচ্ছ? আনিসা দরজা খুলো। আনিসা ওপেন দ্য ডোর। আনিসা প্রচণ্ড রাগ উঠছে কিন্তু সাড়া দিচ্ছ না কেন? আনিসা আনিসা কি করছো তুমি? ওপেন দ্য ডোর ডেমেট। দরজা খুলো। শ্রেয়ান দরজা ধাক্কাচ্ছে আর তাকে ডাকছে। আনিসা শ্রেয়ানের ডাকে কিছুই বলল না। একবার দরজার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নেয়। আবার আকাশের দিকে তাকিয়ে নিজের মনের সাথে কথা বলতে থাকে। ওদিকে শ্রেয়ানের মারাত্মক রাগ হতে লাগল, সাথে খুব ভয়। একটা মেয়ে এত ডাকার পরেও কেন সাড়া দিবে না? এত ডাকার পরেও কি কেউ সাড়া না দিয়ে মৌন থাকতে পারে? কিছু হলো না তো? শ্রেয়ান কথাটা ভেবেই ভয় পায়। সে ছুটে যায় নিজের রুমে। চাবিটা নিয়ে আসতে যায়। ভালোবাসার মানুষের জন্যে যদি ভয়ই না পায় তবে সেটা ভালোবাসা কিসের? ভালোবাসায় সামান্য ভয় থাকতে হয়। আর সেই ভয়টা হতে হয় ভালোবাসার মানুষকে হারানোর ভয়। ভয় হারানোর ভয় থাকলে আঁকড়ে রাখাটা প্রবল হয়। ভালোবাসার মানুষ আঁকড়ে রাখার ইচ্ছাটা চূড়ান্ত হয়। ফলশ্রুতিতে ভালোবাসায় ভালোবাসা জন্ম নেয়। শ্রেয়ান তাড়াতাড়ি করে চাবি নিয়ে এসে দরজা খুলে দৌড়ে ভেতরে যায়। আনিসা নেই। আনিসাকে দেখতে পায় ব্যালকনিতে। আনিসাকে ঠিক দেখে শ্রেয়ানের রাগ হয়। হাত মুষ্টিবদ্ধ করে নেয়। দাঁত চেপে যেতে থাকে আনিসার কাছে। শ্রেয়ান গিয়েই আনিসার বাহু ধরে তার দিকে ফিরায়। আনিসা কিছু বুঝে ওঠার আগেই শ্রেয়ান তার গলা চেপে ধরে। এত সময় কোথায় ছিলি? তোকে যে ডাকছিলাম কানে কি শুনিসনি?
এত অভিনয় করতে জানিস সবার মতো? আমার ডাকে সাড়া দিসনি কেন? ডেমেট আনসার মি। আনিসা উত্তর দিবে কি? শ্রেয়ান তার গলা এত জোরে চেপে ধরেছে যে সে এখন কাশছে। তার গলার মাঝে কোনো পানি নেই, কিন্তু ভয় আর কষ্টে চোখ দিয়ে পানি চলে আসে। আনিসার চোখের পানির দিকে শ্রেয়ানের চোখ গেলে শ্রেয়ান কেমন নেতিয়ে যায়। আনিসার গলা ছেড়ে দেয়। নিমিষেই শ্রেয়ান যেন শান্ত হয়ে যায়। তখন শ্রেয়ানের প্রচণ্ড রকম রাগ হচ্ছিল। তার কথা না শুনলে, কথার অবাধ্য হলে শ্রেয়ান ভীষণভাবে রেগে যায়। রাগ তো শয়তানের খেলা। তখন শ্রেয়ান নিজেও জানে না রাগে সে কি করছে বা কাকে কি বলছে। শ্রেয়ান যেন এক ছন্নছাড়া উন্মাদ হয়ে ওঠে। তখনের রাগ সামলাতে না পেরে সে হুট করেই এমন একটা ঘটনা ঘটিয়ে ফেলেছে। আনিসা যেন প্রাণ পেল। গলায় হাত দিয়ে কাশছে আর চোখ দিয়ে পানি ফেলছে। খুব ব্যথা লাগছে গলায়। শ্রেয়ান আনিসার পিছল হয়ে দাঁড়িয়ে আছে। সেও বুঝতে পেরেছে এই বাচ্চা মেয়ের উপর তার রাগ দেখানো ঠিক হয়নি। রাগটা একটু কন্ট্রোলে রাখতে পারলে এমন কিছু হতো না। শ্রেয়ানের এখন নিজের উপর রাগ হচ্ছে নিজের কাজের জন্যে, অথচ এই রাগের জন্যেই এমন একটা কাজ করল সে। শ্রেয়ান পিছন ফিরে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে, রাগ কমানোর জন্যে। আর বা হাতে কপাল স্লাইড করছে। রাগে তার মাথাও ব্যথা করছে, যার কারণে কপাল ডলছে। শ্রেয়ান একটু পর আনিসার দিকে ফিরে। আনিসা কেঁদে কেটে নাক মুখ ভিজিয়ে ফেলেছে। শ্রেয়ানের মায়া হয় পাহাড় সমান, যে পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় না। ভেতরটা টনটন করছে আনিসার কান্না ভরা মুখ দেখে। শ্রেয়ান ধীর গলায় বলল, আনিসা, আম সরি। আমি আসলে। আনিসা কথা না বলে কান্নাই করছে। আনিসা, আমি বুঝতে পারিনি। আমার রাগ হয়ে গিয়েছিল। প্লিজ সরি। আনিসা, লুক অ্যাট মি, প্লিজ সরি টু শেও। আনিসার কান্না দেখে শ্রেয়ান তার কাছে আসে 2 পা। তার দিকে হাত বাড়ালে আনিসা তার আগেই নিজের হাত দিয়ে শ্রেয়ানের হাত সরিয়ে নেয়। শ্রেয়ানের সম্মানে তা বেশ লাগে, তবুও আবার আনিসার দিকে হাত বাড়ায়। আনিসা এখন ফের এমন করে। এখন সে জোরে কান্না করে দৌড় দিতে চায়। শ্রেয়ান তার হাত আগলে ধরে। আনিসা শ্রেয়ানের দিকে না তাকিয়ে কান্না করে করে নিজের হাত ছাড়াতে চায়। আর শ্রেয়ান শক্ত করে হাত ধরে শান্তভাবে দাঁড়িয়ে রয়। শ্রেয়ান এখন জোরে টেনে আনিসাকে নিজের কাছে নিয়ে আসে। নিঃশ্বাস নেওয়ার সময় না দিয়েই আনিসাকে নিজের বুকে ঝাপটে নেয়। জীবনে এই প্রথম মনে হয় তার বুকটা শীতল শীতল অনুভব লাগছে। শ্রেয়ান চোখ বন্ধ করে নেয়। আনিসাও শ্রেয়ানের বিশাল বুকের পেয়ে যেন গুটিয়ে যায়। ফুপিয়ে ফুপিয়ে শ্রেয়ানের বুকে কান্না করে। শ্রেয়ান তখন আনিসাকে জড়িয়ে নেয় আরো শক্তে। ডিয়ার সরি, প্লিজ সরি। আমি তখন বুঝিনি। রাগ হয়েছিল আমার আনিসা, তাই অমন ভুল করে ফেলেছি। বুঝতে পারিনি আমি। সরি। ততক্ষণে আনিসার ফুপিয়ে করা কান্না একটু দম নিয়েছে। শ্রেয়ান যেন আনিসাকে বুকে পেয়ে শীতল থেকে শীতলতর হচ্ছে। বেশ সময় যাওয়ার পর শ্রেয়ান আনিসাকে ছেড়ে দেয়। তারপর লম্বা লম্বা পা দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে আনিসাকে কিছু বলল না, আর একবার পিছনেও তাকালো না। আনিসা চোখে পানি নিয়ে ঠোঁট দিয়ে বিড়বিড় করে বলে ফেলল, লোকটা ভীষণ রকম অদ্ভুত। শ্রেয়ান ফ্রেশ হয়ে নিচে আসে। আনিসাকে দেখতে পায় না। দ্বিধা নিয়েও আনিসার ঘরে একবার উকি দিয়ে আনিসাকে দেখে নেয়। তারপর অফিস চলে যায়। একটু পর আমেনা আন্টি আসে।
শ্রেয়ান বলে গিয়েছিল আসতে। আমেনা আন্টি এসে রান্নাঘরে চলে যায়। খাবার নিয়ে গুটগুট পায়ে আনিসার রুমে যায়। শ্রেয়ান আমেনা আন্টিকে বলে দিয়েছে তাকে কখন কি করতে হবে। আনিসার খেয়াল রাখার কথা বলেছে। আমেনা আন্টি গিয়ে দেখে চেয়ারে ফুটফুটে এক মেয়ে বসে আছে। এ যেন সদ্য ফুটে উঠা এক দুর্দান্ত গোলাপ, যা সবার আশা প্রত্যাশা, সবার কাম্য। এই গোলাপ পাওয়ার লোভ যেন সবার উপচে পড়া। আমেনা আন্টি মুগ্ধ হয়ে আনিসার মুখের দিকে তাকিয়ে আছে। আজকাল এমন প্রাকৃত শুভ্রতা খুব কম দেখা যায়। আনিসার শুভ্র মায়া মাখা মুখটা আমেনার চোখ ধাঁধালো ছিল। আমেনার চোখে এই মেয়েই চির সুন্দরী। শ্রেয়ানের চোখকে আমেনা আন্টি মনে মনে সাধুবাদ দিচ্ছিল। চোখ আছে ছেলের, না হলে কি এমন কুমারী গোলাপ ফুলকে আনে? আমেনা আন্টি আনিসার কাছে যায়। মা খেয়ে নাও। আমেনা আন্টি আনিসার চোখ মুখ দেখে বুঝতে পায় সে অবাক হয়েছে। অবাক হইও না মা, আমি আমেনা। শ্রেয়ান বাবা আমায় আমেনা আন্টি বলে ডাকে। তোমার যা মন চায় ডেকো। আনিসার মুখ দিয়ে শুধু ও ভেসে আসে। মা তুমি কাঁদছিলে নাকি? আমেনা আন্টির কথা শুনে আনিসা চোখ মুছে নেয়। না তো আন্টি, বাদ দিন। আপনি কখন আসলেন? একটু আগে। ও হুম মা এখন খেয়ে নাও। আসলে আন্টি আমার খিদে নেই, পরে খেয়ে নিব। তা বললে হয় নাকি? আসো আমি তোমায় খাইয়ে দেই। আনিসার উত্তরের আশা না করে আমেনা আন্টি ততক্ষণে খাবার তুলে দেয় মুখে। কি করবে? তার যে আনিসাকে মনে ধরেছে। আনিসার চুপ আছে। কতদিন হলো তাকে কেউ খাইয়ে দেয় না। অবশ্য সেদিন লোকটা তাকে খাইয়ে দিয়েছিল। অদ্ভুত এক টান অনুভব করেছিল শ্রেয়ানের প্রতি। আমেনা আন্টি আনিসার মুখে খাবার তুলে দিল। আনিসা চুপ করে খেয়ে নেয়। মাকে খুব মনে পড়ছে। আনিসার মা স্কুল থেকে এলে তাকে এইভাবে খাইয়ে দিত। মা মারা যাওয়ার পর থেকে কোনো নারীর হাতে তার খাওয়া হয়নি। আমেনা আন্টিকে আনিসা জড়িয়ে ধরে কান্না করে দেয়। আমেনাও বুঝতে পারে হয়তো মা নেই। খাওয়ার পর আনিসা অনেকক্ষণ তার কোলে শুয়েছিল। আর আমেনা মাথায় হাত বুলিয়ে দিয়ে অনেক গল্প করল। আনিসা আর আমেনা নিচে নামে। আনিসার মনটাও এখন বেশ ভালো লাগছে। সকালের ঘটনাটা তার মন থেকে সাইডে গেছে। আনিসা সোফায় বসে কার্টুন দেখছে। শ্রেয়ান নিজের কাজ রেখে অবাক হয়ে আনিসাকে দেখছে। অফিসের কাজ বারবার ল্যাপটপটা দিকে নজর দিচ্ছিল। সারা বাড়িতে সিসি ক্যামেরা, কিন্তু সব রুমে না, শুধু তার রুমে আর ড্রয়িং রুমে। এছাড়া সব রুমে তার দরকার বলে মনে হয়নি, তাই লাগায়নি। ল্যাপটপে বসে আনিসার হাসি মুখটা দেখছে। আনিসা কখনো কখনো হেসে উঠছে দাঁত বের করে, আবার কখনো ঠোঁট টিপে হাসছে। হাসিগুলি শ্রেয়ানের বুকে বিঁধছিল। মনের মাঝে রোমাঞ্চকর এক অনুভূতি অনুভব করছিল। শ্রেয়ান যেন অফিসে ঠিক থাকতে পারছিল। বারবার ইচ্ছা করছিল আনিসার সামনে বসে আনিসার সেই মন মাতানো হাসি দেখবে। আনিসা টিভি বন্ধ করে দৌড়ে উপরে উঠছিল। শ্রেয়ান বিড়বিড় করছিল, কুমারী আনিসা তুমি স্বভাবেও বাচ্চা, এখনো বাচ্চামিতেই আবদ্ধ আছো। আনিসা ছুটে চলে যায় শ্রেয়ানের রুমে। ৮ মনের টান হচ্ছে ভালোবাসার টান। শ্রেয়ান ভেবেছে আনিসা হয়তো তার রুমে চলে গিয়েছে, তাই আবার সে কাজে মনে দেয়। হঠাৎ তার বেহায়া মন যেন ল্যাপটপের স্ক্রিনে যায়। স্ক্রিনে স্পষ্ট আনিসাকে দেখতে পায়।
আনিসা তার রুমে ভেবেই শ্রেয়ান অবাক হয়। ভ্রু কুঁচকে ল্যাপটপের স্ক্রিনে তাকায়। আনিসা শ্রেয়ানের বিছানায় হাত পা ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে। আবার উঠে বসে লাফ দেয়। তুলতুলে বিছানায় সে লাফালাফি ফালাফালি নাচানাচি করছে। শ্রেয়ান এমন দৃশ্য দেখে কি করবে, কি রিয়েক্ট করা উচিত সে সেটাই বুঝে উঠতে পারছে না। শুধু ডান হাতের 2 আঙ্গুল ঠোঁটে কাছে নিয়ে ঠোঁট চেপে হাসছে। আর আনিসা তো আনিসার কাজে ব্যস্ত। বিছানায় শুয়ে বসে লাফালাফি করছে। বিড়বিড় করে বলছে, ইস বিছানাটা যে আমার কত ভালো লাগে, কি নরম তুলতুলে, যেন তুলার বস্তা। না না, এটা হচ্ছে সফট কেক, আর আমি সফট কেকের মাঝে শুয়ে আছি। হি হি হি। আনিসার কথা শুনে এবার শ্রেয়ান দাঁত বের করে হাসে। ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, তাই বুঝি পাগলি? পাগলিকে এর থেকেও নরম আর উষ্ণ জায়গায় ঠাঁই দিব। ঈষৎ রে বিছানা, না মানে সফট কেকটা যদি আমার হতো। বললাম তো পাগলি দিব। দুজন এভাবেই কথা বলছিল। হঠাৎ আনিসা উফ করে উঠে। আমার পেটটা জ্বলছে কেন? কি হলো? শ্রেয়ান মনোযোগ দিয়ে স্ক্রিনের তাকায়। আনিসা বিছানা ছেড়ে উঠে দাঁড়াল। পরনে তার একটা কালো থ্রিপিস। ওড়নাটা গলায় ঝুলিয়ে নেয়। শ্রেয়ান তা দেখে ঢুক গিলে চোখ ড্যাবড্যাব করে তাকিয়ে থাকে। আনিসা আস্তে করে জামায় হাত দিচ্ছে। হয়তো উন্মুক্ত করে দেখতে চাইছে জ্বলার কি কারণ। ওদিকে শ্রেয়ানের করুণ দশা। ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে আছে অথচ বুকটা জ্বলছে। এক অজানা কারণে বুক তার জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে। আনিসা আস্তে আস্তে নিজের জামা উপরে তুলতে থাকে। অনেক দূর থেকে শ্রেয়ান ল্যাপটপের দিকে তাকিয়ে থেকেই বলছে, আনিসা স্টপ ইট, জাস্ট স্টপ ইট আনিসা, স্টপ দিজ ননসেন্স। আনিসা নো, নো আনিসা, আনিসা প্লিজ স্টপ ইট। শ্রেয়ান বলছিল আর দম নিয়ে নিঃশ্বাস নিচ্ছিল। আনিসা টুক করে পেটটা উন্মুক্ত করে দেয়। খালি রুমে সে ছাড়া কেউ নেই, তাই এভাবে না দেখার কিছুই নেই। বেচারি আনিসা জানেও না বহুদূর থেকেও একজোড়া চোখ তাকে অবলোকন করছে। কালো জামার মাঝে শুভ্র পেট রোদের মতো ঝিকঝিক করে শ্রেয়ানের চোখে ভাসল। শ্রেয়ান চোখ বড় বড় করে তাকিয়ে আছে সেই অর্ধ উন্মুক্ত শুভ্র পেটের মাঝে। নেশা ধরানোর মতো দৃশ্য। এই নেশা বড্ড প্রবল। শ্রেয়ানের বুকে ঝড় হচ্ছে। বাহিরের পরিস্থিতি স্বাভাবিক অথচ ভেতরটা দুমড়ে মুচড়ে শেষ হয়ে যাচ্ছে। শ্রেয়ান বারবার চাইছে চোখ ফেরাতে, কিন্তু মন চোখ কোনো টাইসাই দিচ্ছে না। শ্রেয়ান নিলজ্জের মতো আনিসার ওই সাদা পেটের দিকেই তাকিয়ে রয়। আর যেন সে ঠিক থাকতে পারছে না, বহুদূরেও থাকতে পারছে না। নিজেকে নিজের মাঝে রাখাটা শ্রেয়ানের দায় হয়ে উঠছে। ঈষৎরে নখ লেগে কেটে গেছে, লাল হয়ে আছে। দূর এত লাফালাফি করেছি বলেই এমন হল। ঈষৎ জ্বলছে রে। আনিসা নিজেই বলতে থাকে এমন কথা আর আফসোস করতে থাকে। শ্রেয়ান আর পারছে না। বুকের ভেতরের তুফানটা দমাতে পারছে না বলে শ্রেয়ান এক প্রকার জিদেই ল্যাপটপের ডালাটা ঠাস করে বন্ধ করে দেয়। আর একটু হলে ভেঙ্গেই যেত। শ্রেয়ানের পুরো শরীর ঘেমে একাকার হয়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। শ্রেয়ান টাইটা ঠিলে করে নেয়। জোরে জোরে নিঃশ্বাস ফেলে তারপর অফিসের সার্ভেন্টকে বলে তার জন্যে ঠান্ডা 1 গ্লাস বরফ পানি আনতে। ওদিকে আনিসার পেট জ্বলছে। জামা ঠিক করে শ্রেয়ানের রুম থেকে বের হয়। নিচে গিয়ে নাক ফুলিয়ে আমেনা আন্টিকে বলে, মামুনি, বলো মা,
এর মাঝেই আমেনা আন্টি আর আনিসার বেশ ভাব হয়। মামুনি দেখো না, আমার পেটটা ছিঁড়ে গেছে। কি? কই দেখি। এই যে দেখো। আনিসা আবার পেট উদাম করে ধরে আমেনার সামনে। ছি মা, এইভাবে ধরতে হয়? কেউ চলে আসলে? আসবে না, এই জনহীন নির্জন গুহায় কেউ আসবে না। কি? মা তুমি বসো, আমি ঔষধ নিয়ে আসি। আচ্ছা। আনিসা গিয়ে সোফায় বসে। আমেনা আন্টি গিয়ে তার জন্যে মলম আনে। হাতে ধরিয়ে দিয়ে বলে, তুমি দাও, আমি রান্নাঘরে যাই। তরকারি না হয় লেগে যাবে। ঠিক আছে। আনিসা নিজেই পেটে একটু মলমের আবরণ দিয়ে দেয়। ওদিকে শ্রেয়ানের বেহাল অবস্থা। বরফ পানি খেয়েও তার শরীর মাথা মন কিছুই ঠান্ডা হচ্ছে না। সে কোল্ড কফি অর্ডার দেয় আনার জন্যে। তাড়াতাড়ি শ্রেয়ানের সামনে কোল্ড কফি আনা হয়। শ্রেয়ান সময় না নিয়ে এত ঠান্ডা কফিটা নিমিষে শুষে নেয়। নেয়। তবুও শ্রেয়ান শীতল হতে পারছে না। নিজেকে খুব বিচলিত লাগছে তার। এত অস্থিরতা আর বিচলতার মাঝে শ্রেয়ানের সেই শীতল মুহূর্তটা মনে পড়ে। সকালে আনিসাকে জড়িয়ে নেওয়ার সেই মাতোয়ারা সময়টা শ্রেয়ানের মস্তিষ্কে নাড়া দেয় শক্তভাবে। শ্রেয়ানের মস্তিষ্ক আরও বিকৃত করে তুলে সেই মুহূর্তটা। শ্রেয়ান আর কিছু ভেবে পায় না। নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। কিছু না ভেবে বেরিয়ে যায় নিজের রুম থেকে। তাকে এখন বাসায় যেতেই হবে। এটা এখন বাধ্যতামূলক। শ্রেয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অফিস থেকে। যাওয়ার পথে কি মনে করে অনেকগুলি আইসক্রিম আর একগুচ্ছ লাল গোলাপ নেয়। আনিসা সদ্য গোসল করে এলো। চুল দিয়ে টপটপ করে পানি ঝাড়ছে। শ্রেয়ানকে আসতে দেখে আনিসা মাথায় ওড়নাটা টেনে দেয়। শ্রেয়ান সেটা খেয়াল করে। এটা তার বেশ ভালো লাগার মাঝে একটা। আনিসা উপরে চলে যেতে চাইলে শ্রেয়ান ডাকে, আনিসা। আনিসা পেছনে ফিরে তাকালো। নিচে নামো। কি বললাম? আনিসা কোনো কথা ছাড়া চুপ করে নিচে নামে। নাও এইগুলি। কি? তোমার মাথা। কি? আনিসা শ্রেয়ানের দিকে ভ্রু কুঁচকে তাকায়। শ্রেয়ান আনিসার হাত টেনে সোফায় নিয়ে যায়। আনিসাকে ইশারা করে বসতে বলে আনিসার সামনে আইসক্রিম আর ফুলগুলি রাখে। আনিসা ফুলের দিকে নজর না দিয়ে আইসক্রিমের প্যাকেট হাতে নেয়, যা শ্রেয়ানকে আশাহত করে। সে একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে। নিজেকে শান্ত করতে হবে। তাই শ্রেয়ান আনিসার পাশে বসে আনিসার দিকে পলক না পড়া চোখ দেয়। আনিসাকে দেখেই একটু শান্ত করুক নিজেকে। আনিসার তখন কোনো খেয়াল নেই। কে আছে কে দেখছে সেদিকে ভ্রুক্ষেপ না করে সে নিজের মতো করে আইসক্রিমে ঠোঁট লাগায়। মন মতো তা খেতে থাকে। আনিসা তৃপ্তি নিয়ে আইসক্রিম খাচ্ছে। কিন্তু তার জন্যে আইসক্রিম নিয়ে আসা লোকটা তৃপ্তিহীন হয়ে গিয়েছে। আরও অতৃপ্ত হয়ে উঠেছে তার মন। আনিসাকে দেখছে আর মন টগবগ করছে। গরম তেলের মতো মনের ভেতর নানা কিছু টগবগ টগবগ করে ফুটছে। আনিসার ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমের টুকরোগুলি শ্রেয়ানের মাথা নাড়িয়ে দিচ্ছে। তার মস্তিষ্ক বারংবার বিকৃত করে তুলছে। আনিসা একবারও শ্রেয়ানের দিকে তাকাচ্ছে না। সে যে আনিসাকে মুগ্ধ হয়ে দেখছে তাও দেখছে না আনিসা। শ্রেয়ানের রাগ হতে থাকে। মনের নানা কিছু ভাবটাও প্রবল হতে থাকে। নিজেকে সামলে রাখাটা মুশকিল হয়ে উঠছে ক্রমশ।
শ্রেয়ান মনের বিরুদ্ধে আর যুদ্ধ চালাতে পারছে না। খুব লড়াই করছে মনের সাথে নিজেকে নিজের জায়গায় রাখতে, নিজেকে সামলে রাখতে, কিন্তু হচ্ছে না, কিছুই হচ্ছে না। শ্রেয়ান আনিসার দিকে তাকিয়ে আছে। তার ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটার দিকে নজর দেয়। হুট করে আনিসার মুখের কাছ থেকে আনিসার খাওয়া আইসক্রিমটা কেড়ে নিজের মুখে পুরে দেয় শ্রেয়ান। রাগে গটগট করে আইসক্রিম গিলতে গিলতে উপরে চলে যেতে থাকে শ্রেয়ান। আর মনে মনে বলতে থাকে, এই জন্যেই বাচ্চা মেয়েদের নেশায় পড়তে নেই। কোনো দিকে তাদের খেয়াল থাকে না, তারা শুধু তাদের স্বভাবেই মেতে থাকে। আনিসা, তোমায় আমি চলবে।